তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০.৫ টাকার বেশি নির্ধারণ। পহেলা জুন থেকে কার্যকর, ব্যয়ের চাপে ক্ষুব্ধ ভোক্তা। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা, যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের। সাতক্ষীরায় গুলিবিদ্ধ ২, সতর্ক অবস্থানে বিজিবি। স্বামীর লাশ নিয়ে ফেরা হলো না বাড়ি, নড়াইলে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্ত্রীসহ ২ জনের মৃত্যু, আরও ৩ জেলায় সড়কে ঝরল শিশুসহ ৩ প্রাণ। এবং জমজমাট রাজশাহী রামবাজার, ক্রেতা বিক্রেতার হাঁকডাকে চলছে বেচাকেনা। বানেশ্বর হাটে প্রতিদিন অর্ধ কোটি টাকার বাণিজ্য, ৫০,০০০ মানুষের কর্মসংস্থান। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গণশুনানির মাত্র ৫ কার্যদিবসের মাথায় তড়িঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড় দাম ১ টাকা ৫২ পয়সা বা ১৬.৬৮% বাড়ালো বিইআরসি। সংস্থাটির চেয়ারম্যান জানান, বাজেট সামনে রেখে গ্রাহক ও পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা করা হয়েছে, যা পহেলা জুন থেকেই কার্যকর হবে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা গ্রাহকেরা। জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে এবার সাধারণ মানুষের কাঁধে নতুন বোঝা। অনেকটা তাড়াহুড়া করেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। বিদ্যুতের উৎপাদন গণশুনানির মাত্র ১৩ দিন বা ৫ কার্যদিবসের মাথায় নজিরবিহীন দ্রুততায় বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পাইকারি পর্যায়ে প্রায় ২০%, সঞ্চালন চার্জ ২৪% ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম বাড়ানো হয় ১৬.৬৮% বা ইউনিট প্রতি ১ টাকা ৫২ পয়সা। নতুন এ দাম কার্যকর হচ্ছে পহেলা জুন থেকেই। নতুন দাম অনুযায়ী আবাসিকে নিম্ন আয়ের গ্রাহকদের ইউনিট প্রতি বাড়তি দাম গুনতে হবে ৬৯ পয়সা। অন্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে সর্বোচ্চ ২ টাকা ৭৪ পয়সা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত দাম বৃদ্ধির সঙ্গে খুব একটা তফাৎ দেখা যায়নি বিইআরসির আদেশে। এমন অবস্থায় গণশুনানির মূল্য থাকলো কোথায়, প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এটা তো কোনো চাপ ছিল না। অবশ্যই জুন মাস বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী ১১ তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। যদিও বিইআরসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কমবে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার সুফল পাবেন গ্রাহকরা। এই বিষয়গুলো আমরা নির্দেশনা দেবো যাতে ক্যাপাসিটি পেমেন্টটা হ্রাস পায়। কারণ বিদ্যুতের যে খরচ আছে, উৎপাদন খরচ যেটা আছে, উৎপাদন খরচের একটা কিন্তু বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ক্যাপাসিটি চার্জ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত ১২০০ প্লাস ১২০০, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এবং এর মধ্যে যদি আমরা ক্যাপাসিটি চার্জ কমাতে পারি, তো নিঃসন্দেহে প্রোডাকশন কস্ট কমবে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান স্বীকার করেন, ভুল নীতির কারণে বেড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। আরেক দফা দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়বে জনজীবনে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপে থাকা গ্রাহকেরা। আমাদের তো আর বেতন বাড়তেছে না, আমরা ২ টাকা দিয়ে আমার চলতে হয়। সব কিছু নিয়ন্ত্রণের বাইরে গেলে মানুষ তো মনে করেন চলতে পারবো না। আমরা দিন আনি দিন খাই, গ্যাসের দাম বাড়ছে, কারেন্টের দাম বাড়ছে, সব কিছুর তো দাম বাড়ছে। একটা জিনিসের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে। সব সরকারে আমাদেরকে আশা দেয়, আসলে যখন তারা সংসদে বসে তখন ওই অতীতের মতোই চলে। বিইআরসি বলছে, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে ৪১,০০০ কোটি টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। অন্যদিকে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে আহত হয়েছে ২ বাংলাদেশি। এ অবস্থায় টহল জোরদারের পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অস্ত্র হাতে সীমান্তে অতন্ত্র প্রহরী, পুশিন সহ যে কোনো অপচেষ্টা রুখতে সতর্ক অবস্থানে বিজিবি। চলছে দিনরাত টহল। বুধবার ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবির তৎপরতায় পিছিয়ে যেতে বাধ্য হয় পুশিনের চেষ্টায় থাকা বিএসএফ এর সদস্যরা। শূন্যরেখা থেকে ১৫ জনের দলকেও সরিয়ে নেয় তারা। পরে বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে টহল স্বাভাবিক রেখেছে বিজিবি। কাঁটাতারের বেড়ার এই পাশে বিএসএফ কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়েছিল। আমরা আতঙ্কিত এলাকাবাসী। তারা কিন্তু
কখনোই সীমান্ত রেখা ক্রস করতে আমরা দেইনি। টহল যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে। এই অবস্থায় সীমান্ত এলাকা পরিদর্শনে যান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় সীমান্ত হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 1.5 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এই সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজেপি সদস্যরা তাদের আটকে দেয়। জয়পুরহাট সীমান্তেও চলছে উত্তেজনা। 26 মে থেকে 1 জুন পর্যন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা পাঁচবিবির ঘোড়াপাড়া সীমান্তে অন্তত 50 মিটার কাঁটাতারের বেড়া দিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গরু ছাগল নিয়ে জমিতে ঘাস খাওয়ানোর জন্য যখন নিয়ে যায়, তখন সেক্ষেত্রে দেখা যায় বিএসএফ আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা যখন রাতে আদারে থাকি, ওরা ওখান থেকে হয়ে চিল্লাপাল্লা করে। এর একটা স্থায়ী সমস্যার সমাধান চাই। নড়াইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্ত্রীসহ 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা সহ 5 জন। খুলনায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে মারা গেছেন এক যুবক। কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশা যাত্রীর। স্বামীর মরদেহ নিয়ে ফেরা হলো না বাড়ি। মাঝপথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীসহ 2 জনের। বুধবার ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে পুলিশ কর্মকর্তা তাহেরের বাবা ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোরে যাচ্ছিলেন স্বজনরা। ঢাকা নড়াইল মহাসড়কের বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় চালকের। আহত পুলিশ উপপরিদর্শক তাহের সহ 5 জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। করতে আমাদের এই অ্যাম্বুলেন্সে আসলে নড়াইল এসে এখানে বাসের সাথে অ্যাম্বুলেন্সের কিন্তু সংঘর্ষ হয়েছে। তারপর থেকে অ্যাম্বুলেন্স উল্টে যাতে আমাদের চাচি মারা গেছে। সড়ক দুর্ঘটনায় 2 জন মারা যায় আর 5 জন আহত হয়। যে ঘাতক গাড়ি আমাদের পুলিশের হেফাজতে আছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে খুলনা যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছেন। সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে শহরে যাচ্ছিল বাসটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। আহত 8 যাত্রীকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চাপায় রিক সূত্রধর নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশার এক যাত্রী। আহত হয়েছেন 2 জন। ওমর ফারুক, সময় সংবাদ। আক্রমণে শিশু মৃত্যুর পর সরানো হলো বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজারের কুমিরকে। 2 ঘন্টার চেষ্টায় মাজারের দিঘি থেকে কুমিরটিকে তুলে খুলনার বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে। এতে স্থানীয়রা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শনার্থীরা। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের নতুন উপজেলায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এই মাদক থেকে দূরে থাকার জন্য। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য। যশোর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর গাড়িতে হামলা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল জানান, গত কয়েকদিন ধরে ভারতীয় বিএসএফের পুশিং চেষ্টার প্রতিবাদে দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় পরিদর্শনে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখান থেকে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বহনকারী গাড়িটির কাঁচ ভেঙে যায়। এছাড়া পেছনের একটি গাড়ি থেকে ছাত্র শক্তির 2 নেতাকে নামিয়ে মারপিট করারও অভিযোগ করেন তিনি।
সেখান থেকে ফেরার পথে আমাদের গাড়ি বহরে হামলা হয়। বিএনপি নেতাকর্মীরা আমরা যখন বেনাপোল বাজারে উঠি সেই মুহূর্তে ইট পাটকেল সহ দেশীয় অস্ত্রশস্ত্র সহ নাসিরুদ্দিন পাটোয়ারি যে গাড়িতে অবস্থান করছিলেন সেই গাড়িতে আপনারা দেখছেন যে হামলা করে আমাদের পেছনে যে গাড়ি অবস্থান করছিল সেই গাড়িতেও কিন্তু হামলা চালায় এবং সেই গাড়ি থেকে আমাদের যারা অবস্থান করছিল তাদেরকে টেনে হিঁচড়ে নিচে নামাই। আমাদের ছাত্রশক্তি যশোর জেলার প্রেসিডেন্ট খান মুফতাহুল মুস্তাফিজ আমির তাকে কিন্তু গাড়ি থেকে এক ধরনের নামিয়ে মারপিট করে। টাঙ্গাইলে অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে 5টি গরু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। স্থানীয়রা জানায় কালীহাতির কস্তুরীপাড়া ভ্যাংলা গ্রামে ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার পেঁচানো ছিল। এই 5টি গরু মাঠে ঘাস খাওয়ার সময় হঠাৎ তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সময় স্থানীয়দের সতর্কতায় কয়েকটি গরু রক্ষা পায়। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিভাগ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেয় এ দুর্ঘটনা। আর বিদ্যুৎ বিভাগ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা পুলিশের। দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে জোয়ারের তীব্র স্রোতে ভেসে যাওয়া 8 পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে খুলনার রূপসা নদীতে নিখোঁজের 2 দিন পর 80 বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল 2 ভাইয়ের। ঈদের ছুটিতে দিনাজপুরের চিরির বন্দরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু বাগান দেখতে যান রাজধানীর মিরপুর 11 এলাকার মান্না ইসলাম ও তার ছোট ভাই সাদ্দাম ইসলাম। বুধবার দুপুরে খানসামা উপজেলার আত্রাই নদীর বালুমহল এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামলে গভীর পানিতে তলিয়ে যায় 2 ভাই। খবর পেয়ে 2 ভাইয়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু তোলার কারণে নদীতে গভীর গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতের একটি ঝুঁকিপূর্ণ এলাকায় গোসল করতে নেমে স্রোতের কবলে পড়েন 8 পর্যটক। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, উদ্ধারকর্মী ও এলাকাবাসী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। পর্যটকদের জোয়ারের সময় গভীর পানিতে না নামতে ও সৈকতে দেয়া সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। খুলনার রূপসা নদীতে গোসল করতে নেমে 2 দিন আগে নিখোঁজ হওয়া 80 বছর বয়সী অনিল কুমার সাহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর 2 নম্বর কাস্টম ঘাট এলাকার রকি ডকের সামনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিরন আহমেদ, সময় সংবাদ। বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে আমতলের এক স্কুল সংলগ্ন নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় সেপটিক ট্যাঙ্কে কাজ করতে ভেতরে ঢোকেন জাহিদুল নামে এক শ্রমিক। এক পর্যায়ে তার কোনো সারা শব্দ না পেয়ে ভেতরে নামে আরেক শ্রমিক আবু জাফর। এ সময় দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্য শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্সবন্দি একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পঞ্চারবাড়ি এলাকায় ইটাখোলা বনহরদী আঞ্চলিক সড়কের পাশে একটি বাক্সের মধ্যে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাপড় পাওয়া যায়। নবজাতকটি ছেলে। পুলিশের ধারণা, পরিচয় লুকানোর জন্য রাতের আঁধারে নবজাতকটির মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে। চাঁদাবাজি মামলার আসামি হয়েছে 4র্থ ও 9ম শ্রেণীর 2 শিক্ষার্থী। ঘটনাটি আশ্চর্যজনক মনে হলেও এমন মামলা দায়ের হয়েছে বগুড়ার কাহালু থানায়। ওই মামলায় একই পরিবারের আরও 3 ভাই ও তাদের বিধবা মাকেও আসামি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পুকুর ও মুরগির খামার দখল করতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছে। ব্যবসা করি, আমার এখানে নাকি ছেলেদের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম ও 9ম শ্রেণীর আব্দুল আজিজ এ বয়সে চাঁদাবাজি ও মারধরের মামলায় অভিযুক্ত তারা।
স্বামীর মৃত্যুর পর 5টি পুকুর ও একটি মুরগির খামারের আয় দিয়ে সংসার চালাতেন বগুড়ার কাহালো উপজেলার 4 সন্তানের জননী শাহনাজ পারভিন। গণ অভ্যুত্থানের পর শেষ সম্বলটুকু হাতিয়ে নিতে পায়তারা চালায় স্থানীয় প্রভাবশালী মহল। শাহনাজের অভিযোগ, গত 1 এপ্রিল পুকুর থেকে মাছ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে লাল মিয়া নামে এক ব্যক্তি। এর জেরে শাহনাজ পারভিন ও তার 3 ছেলের নামে চাঁদাবাজি, মারধর, হত্যা চেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন প্রতিবেশী মোহাম্মদ সোহাইব। মামলায় 20 বছর বয়সী বড় ছেলে তুহিনকে 26, 14 বছরের আজিজকে 24 ও 11 বছরের করিমকে 19 বছর বয়স দেখিয়ে আসামি করা হয়। হুমকি দিছে যে আপনারা যদি সাংবাদিক সম্মেলন করেন নিয়ে করেন তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু জামিন হচ্ছে না, আমরা কিন্তু জামিন আটকে দিছি, আপনার ছেলে কিন্তু রিমান্ডে নিয়ে যায় আরো বিরোধের মারধর করবো। 14 বছর বয়স, তো আমার বয়স 24 করে আমাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আমার নামে মামলা করছে। তারা নিশ্চিত করছে, খোঁজ নিয়ে জানে আমি ওই বয়সটাই জানছি, ওই অনুযায়ী করছি, মামলা করছি। অপ্রাপ্তবয়স্ক যে ক্লাস 9-এ পড়ে, ওর বডি স্ট্রাকচার যেটা, এটা অনেক বয়স্ক মানুষের মতো দেখতে। এমন ঘটনা আইনের অপব্যবহার বলে মনে করছেন সরকারি কৌঁসুলি আর ঘটনা তদন্তে আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে শিশু আইনে যে ধারা সেই প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর অপরাধীদের বিষয়টা খুবই সতর্কতার সাথে পুলিশের দেখা উচিত ছিল। মামলায় 12 এপ্রিল তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 17 মে তাকে সহ 2 ভাই এবং মাকে জামিন দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। থানায় গেলে যে মামলা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কিশোরগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে ও যানজট নিরসনে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। সকালে শহরের বটতলা মোড় এলাকায় অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পরে বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত ফুটপাতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। শহরকে যানজটমুক্ত ও পথচারী বান্ধব করতে ফুটপাত দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কথা জানায় প্রশাসন। নারী কারারক্ষীর সঙ্গে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল হওয়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয়। মোহাম্মদ দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়। চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ারুল করিম কিশোরগঞ্জ জেলা কারাগার 1-এর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, সকালে সীমান্ত দিয়ে অস্ত্র ও গুলি আসার সংবাদে বাঘাডাঙ্গা সীমান্তের বোনাপাড়া মাঠে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে আটককৃতকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রামের হালিশহর আই ব্লকের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 5 পরিবারকে নগদ অর্থ, খাবার ও বস্ত্র সহায়তা দিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরে ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য 1 লাখ টাকা অনুদান দেন। পাশাপাশি 5 পরিবারের 18 সদস্যের জন্য দুপুরের খাবার ও বস্ত্রের ব্যবস্থা করা হয়। অগ্নিকাণ্ডের পরপরই জনপ্রতিনিধির সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান সুবিধাভোগীরা। রাঙামাটিতে বজ্রপাতে বসতঘর পুড়ে যাওয়া পরিবারকে নগদ টাকা ও ঘর নির্মাণের জন্য টিন দিল বিজিবি। সকালে লংগদু উপজেলার সোনারগাঁওয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন 37 বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাসকিন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ 10,000 টাকা, ঘর নির্মাণের জন্য ঢেউ টিন তুলে দেন তিনি। এর আগে 31 মে রাতে সোনারগাঁও এলাকায় বজ্রপাতে এক কৃষকের বসত বাড়ি আগুনে পুড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে সরকারি কার্ডের মতোই ভুয়া কার্ড তৈরি করে সরকারি ঘর, টিউবওয়েল, পানির পাম্প ও অন্যান্য সেবা দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এমনকি ভিজিডি মাতৃত্বকালীন ভাতা, চাল ও ঘর পাওয়ার প্রলোভনে টাকা দিয়ে নিঃস্ব অন্তত 22,000 পরিবার। এরই মধ্যে প্রতারক চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। 4,000 ও 5,000 টাকা দিয়ে এই কার্ড কিনে মাসে 500 টাকা ও 50 টাকা করে জমা রাখলে প্রতি মাসে পাওয়া যাবে 30 কেজি করে চাল।
24 মাস পর ফেরত দেয়া হবে কার্ডের ক্রয়কৃত পুরো টাকা। এছাড়াও টিউবওয়েল ও পানির পাম্প নিতে 12,000 টাকা ও একটি ঘর পেতে দিতে হবে 55,000 টাকা। অনলাইন করে একবার বাচ্চা হওয়ার টাকা আসবে। চাঁপাইনবাবগঞ্জে এমন প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবরি গ্রামের বাসিন্দা জেসমিন বেগম ইউনিয়ন পরিষদ থেকে মুদি দোকানের ট্রেড লাইসেন্স নিয়ে চালান প্রতারণামূলক কার্যক্রম। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকার প্রায় 22,000 পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অন্তত 13 কোটি টাকা। মোটরের টাকা লিয়েছে, ঘর করবো কহে টাকা লিয়েছে, ছেলেহানি কহে টাকা লিয়েছে। এর আগে বলছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলা অ্যাকাউন্টের টাকাগুলা ফেরত দিক আমরা এটাই চাই। তবে কয়েকবার চাল বিতরণ করলেও কাউকে ঘর বা ভাতার কোনো সুবিধা দেয়নি প্রতারক চক্রটি। পরে প্রতারণার বিষয়টি সামনে এলে ইউনিয়ন পরিষদ থেকে বাতিল করা হয় মুদি দোকানের ট্রেড লাইসেন্স। যারা ভুক্তভোগী যে কোনো উপায়ে প্রশাসনের মাধ্যমে কিনা তাদের সুবিধা তারা বুঝিয়ে পায়। সরকারি প্রকল্পের আদলে এসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ম বহির্ভূত বলছেন সংশ্লিষ্টরা। প্রতারক চক্রকে আমাদের সবাই মিলে এটা প্রতিহত করতে হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে আমরা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। তারা দাবি করছে সেটা তাদের নিজস্ব বিজনেস মডেল, কিন্তু তারা এটাকে কিন্তু সরকারের যে প্রোভাইড করা কার্ডটা সেম কার্ড তারা দিচ্ছে। জেসমিন বেগমের প্রতারণার বিষয়ে ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নাটোর পৌরসভার ডিভাইডার সড়কে স্থাপিত 250টি সড়ক বাতির মধ্যে 1/3-এরও বেশি বাতি স্থাপনের 6 মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে। 9 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 3.5 কিলোমিটার এলাকা গত 4 মাস ধরে অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগে বাড়ছে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা। তবে দীর্ঘদিনেও বাতিগুলো সচল করতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। রাজশাহীতে জমজমাট আমের বাজার। বানেশ্বর হাটে গোপালভোগ, ক্ষীরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচাকেনা হচ্ছে প্রতিদিন অন্তত 1/2 কোটি টাকার। গাছ থেকে আম পেড়ে রাখা হচ্ছে ঝুড়ি ও ক্যারেটে, সেখান থেকে পাইকারি বাজারে, এরপর সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার। জেলার বানেশ্বর হাটে প্রতিদিন অন্তত 1/2 কোটি টাকার গোপালভোগ, ক্ষীরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচাকেনা হচ্ছে। ঈদের পর হাটে ক্রেতা সমাগম কিছুটা কম হওয়ায় আশানুরূপ দাম না পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। তবে দাম কমায় খুশি ক্রেতারা। গোপালভোগ যাচ্ছে 12, 13, 14, 16, 12, 18 আর 18, 1000, 1100। প্রচুর আম আমদানি, দামটা একটু কম। এখান থেকে কিনে আড়তে যা প্যাকেট হয়, আড়ত থেকে গাড়িতে চলে যায়। আম বাণিজ্য কেন্দ্র করে পুঠিয়া উপজেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হয়। প্রত্যেক দিন 1 কোটির উপরও বেচা কেনা হবে। এখান থেকে যে আমগুলো বানেশ্বরে যে আসে, মোটামুটি কয়েকটা জেলার থেকে আম আসে এখানে। প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর নজরদারির কারণে শতভাগ নিরাপদ ও রাসায়নিক মুক্ত আম বাজারজাত সম্ভব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রশাসন থেকে শুরু করে আমাদের কৃষি বিভাগ সকলেই সচেতন আছে। এক্ষেত্রে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে তারা কিন্তু আমটা হারভেস্ট করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজশাহীতে 2,44,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদুল আজহার টানা ছুটি শেষ হলেও কমেনি পর্যটকের ঢল। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখনও ভিড় করছেন হাজারো ভ্রমণ পিপাসু। গত 7 দিনে প্রায় 5 লাখ পর্যটকের আগমনে শুধু সৈকতই মুখর হয়নি, চাঙা হয়েছে পর্যটন খাত। ব্যবসায়ীদের ভাষ্য, প্রত্যাশার চেয়েও ভালো গেছে ঈদ মৌসুম। আর চেম্বার অব কমার্স বলছে এই সময়ে পর্যটন খাতে লেনদেন হয়েছে প্রায় 500 কোটি টাকা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের ছুটিতে এক সপ্তাহে কক্সবাজারে ভিড় করেছেন 5 লাখের বেশি পর্যটক। এতে শুধু হোটেল বুটেল ও রিসোর্টই নয়, সৈকত কেন্দ্রিক নানা ব্যবসাতেও এসেছে প্রাণচাঞ্চল্য। সাগর পাড়ে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেছেন জেটস্কি চালক, বিচ বাইক, ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার এবং কিটকট ব্যবসায়ীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলেছে তাদের সেবা। এই পর্যটক আসার কারণে আমাদের ব্যবসা ইনশাআল্লাহ ভালোই হচ্ছে। ঈদের পর থেকে আমাদের 2,000-3,000 টাকা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ। ঈদের প্রথম ব্যবসা একটু কম হয়েছিল, আর ঈদের 2-1 দিন পরে
যতটুকু আশা করছি ততটুকুই পাইছি। সৈকত পাড়ের শামুক ঝিনুক, পার্ল ও বার্মিস পণ্যের দোকানও ছিল ক্রেতাদের ভিড়, বিক্রি বেড়েছে কয়েক গুণ। ঈদের পরে প্রচুর পর্যটক এসেছে, ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আশানুরূপ হচ্ছে। 20,000 টাকা দিনে প্রতি পার ডে সেল হইতেছে আপনার। ঈদে প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা হওয়ায় খুশি হোটেল ও রেস্তোরাঁ মালিকরা। কক্সবাজারের প্রতি একটা অন্যরকম ঈদের আনন্দ উপভোগ করতে আসেন, তো এখানে ঘরোয়া পরিবেশে সবাই চায় একটু ভালো করে ঈদ উদযাপন করতে। 1-2 দিনের মধ্যে হঠাৎ করে বুকিংগুলা ফুল হয়ে গেছে, যার কারণে আজকে 2-3 দিন মোটামুটি যেই আশানুরূপ বুকিং হওয়ার কথা ছিল অলমোস্ট 95% সেটা হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য মতে গত 7 দিনে কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট খাতে প্রায় 500 কোটি টাকার লেনদেন হয়েছে। 5 লাখের মতো পর্যটক কক্সবাজারে এবার ভিজিট করেছে এবং ব্যবসার পরিমাণটাও 500 কোটি প্লাস হবে অথবা কাছাকাছি হবে বলে আমরা ধারণা করছি। ভরা মৌসুমে পর্যটন খাতে এই ব্যবসা নতুন আশার বার্তা দিচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10.5 টাকার বেশি নির্ধারণ। 1 জুন থেকে কার্যকর, ব্যয়ের চাপে ক্ষুব্ধ ভোক্তা। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা, যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। এবং স্বামীর লাশ নিয়ে ফেরা হলো না বাড়ি, নড়াইলে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্ত্রী সহ 2 জনের মৃত্যু, আরও 3 জেলায় সড়কে ঝরল শিশু সহ 3 প্রাণ। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।